এইচএসসি পরীক্ষায় 2025-এর অর্থনীতির দ্বিতীয় পত্রের প্রশ্ন ও উত্তর। সর্বপ্রথম প্রশ্নটি যদি আমরা এখানে খেয়াল করি, বলা হয়েছে শিল্পদ্রব্য উৎপাদনের উদ্দেশ্য বিবেচনায় শিল্পকে ভাগ করা হয়েছে ড্যাশ। তো শিল্পকে কি ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হবে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। শিল্প প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানা শেয়ারে দেওয়া হয় কত সালের শিল্পনীতির মাধ্যমে? সেক্ষেত্রে উত্তর হবে শিল্পনীতি 1982। শিল্পনীতি 2010 অনুসারে কুটির শিল্পে শ্রমিক সংখ্যা কতজন? আবার বলছি, একটু উপরে নিব। আচ্ছা, শিল্পনীতি 2010 অনুসারে কুটির শিল্পে শ্রমিক সংখ্যা কতজন? উত্তর হবে সর্বোচ্চ 10 জন। কয়জন? সর্বোচ্চ 10 জন। আধুনিক কালে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কোন খাতের ভূমিকা বেশি? আধুনিক কালে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কোন খাতের ভূমিকা বেশি? উত্তর হবে শিল্প খাতের। কোন খাতের? শিল্প খাতের। আমদানির বিকল্প শিল্পের মাধ্যমে ড্যাশ। আমদানি বিকল্প শিল্পের মাধ্যমে ড্যাশ। সেক্ষেত্রে এখানে আমরা একটু নিচে নামবো, প্রশ্নটা ভালোভাবে দেখে নেব, ঠিক আছে? আমদানি বিকল্প শিল্পের মাধ্যম, তো মাধ্যমে কি? সেক্ষেত্রে উত্তর হবে নিট কোম্পানি বৃদ্ধি পায়, দেশের কর্মসংস্থান বৃদ্ধি পায়। উত্তর হবে 1 ও 3। জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয়ের সূত্র কোনটি? জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয়ের সূত্র কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে জন্মহার মাইনাস মৃত্যুর হার ডিভাইডেড 1000 গুণন 100। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে মোট কতটি চা বাগান আছে? বাংলাদেশে মোট কতটি চা বাগান আছে? উত্তর হবে 167টি। বাংলাদেশে মোট 167টি চা বাগান আছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে ড্যাশ। 1 শ্রমের যোগান বৃদ্ধি পায়, পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। উত্তর হবে 1 ও 2। 2018 সালের পরিসংখ্যান অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারতে কতজন লোক বাস করে? 2018 সালের পরিসংখ্যান অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারতে কতজন লোক বসবাস করে? উত্তর হবে 1090 জন। কত? 1090 জন লোক বসবাস করে। নিচের উদ্দীপকের আলোকে 10 ও 11 নং প্রশ্ন উত্তর দাও। ক একটি উন্নতশীল দেশ। দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া চালু রাখার জন্য দেশটি বিদ্যুৎ উৎপাদনের কারখানা তৈরির উদ্যোগ গ্রহণ করে। উক্ত কারখানা তৈরির জন্য খ দেশ থেকে আর্থিক ও কারিগরি সহায়তা গ্রহণ করে। আর পরবর্তী প্রশ্নে যদি আসে, এখানে আমরা যদি খেয়াল করি, প্রশ্ন বলেছে উদ্দীপকের ক দেশের গৃহীত সাহায্য ড্যাশ। মানে উদ্দীপকের যে ক দেশ সেটা কি করছে? ওটা হলো প্রকল্প সাহায্য। তারা কি নিয়েছে? প্রকল্প সাহায্য। উক্ত সাহায্যের বৈশিষ্ট্য, মানে প্রকল্প সাহায্যের বৈশিষ্ট্য কি? প্রকল্প সাহায্যের বৈশিষ্ট্য কি? সেক্ষেত্রে যদি প্রকল্প সাহায্যের কথা বলি, উত্তর হবে দ্বিমুখী প্রক্রিয়া এবং সুসম্পর্ক বজায় রাখা। উত্তর হবে 2 ও 3। নিচের উদ্দীপকের আলোকে 12 ও 13 নং প্রশ্ন উত্তর দাও। এক্স দেশে 2018 সালে 12 লক্ষ জীবিত শিশু জন্মগ্রহণ করে এবং 10 লক্ষ লোক মৃত্যুবরণ করে। ওই বছরের মধ্য সময়ের জনসংখ্যা 10 কোটি। 2018 সালে এক্স দেশে স্থূল জন্ম হার প্রতি হাজারে কত ছিল? সেক্ষেত্রে আশা করি তোমরা এটা বের করতে পারো, কারণ আমরা এইমাত্র বললাম যে জন্মসাল মাইনাস মৃত্যুসাল ডিভাইডেড 1000 গুণন 100, এই অনুসারে তুমি খুব ইজিলি করতে পারবা। সেক্ষেত্রে উত্তর হবে 12%। কত? 12। দেশটিতে ওই সময় মৃত্যুবরণকারী সংখ্যা যদি হ্রাস পায় তবে স্থূল মৃত্যুহার ড্যাশ। তাহলে যদি মৃত্যুর সংখ্যা হ্রাস পায় তাহলে স্থূল মৃত্যুহার কি হবে? সেক্ষেত্রে 13 নম্বর প্রশ্নের কথা যদি বলে, সেক্ষেত্রে উত্তর হবে কমবে। মৃত্যুর হার যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? মৃত্যুর হার কমবে। কেননা মৃত্যুর সংখ্যা যদি কমে তাহলে খুব সহজভাবে মৃত্যুর হারও কি কমবে। প্রকৃত মুদ্রাস্ফীতি কখন দেখা যায়? প্রকৃত মুদ্রাস্ফীতি কখন দেখা যায়? উত্তর হবে পুনর্নিয়োগের পরে। পুনর্নিয়োগের পরে। মুদ্রাস্ফীতি এমন একটি পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় এবং
দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদ দিয়েছেন? সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদ দিয়েছেন? সেক্ষেত্রে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো অর্থনীতিবিদ কে? কাউথার। কে দিয়েছেন? কাউথার। m সমান সমান a মাইনাস ও ডিভাইডেড ও সমীকরণে m সমান সমান ধনাত্মক হলে কি নির্দেশ করে? যদি m ধনাত্মক হয় তাহলে কি নির্দেশ করে? উত্তর হবে অধিক জনসংখ্যা। m যদি ধনাত্মক হয় তাহলে নির্দেশ করে অধিক জনসংখ্যা। নিচের উদ্দীপকের আলোকে তোমার কত 17-18 নং প্রশ্ন উত্তর দাও। মিজান পড়াশোনা শেষ করে নিজ গ্রামে একটি কৃষি খামার স্থাপন করেন। উক্ত খামারে শাক সবজি উৎপাদনের পাশাপাশি হাঁস মুরগি পালন করেন। মিজানের খামার ড্যাশ। মিজানের খামার ড্যাশ। উত্তর হবে কি? মিশ্র খামার। মিজানের যে খামার আছে সেখানে মিশ্র খামার এটা, কারণ শাক সবজি উৎপাদনের পাশাপাশি সে কি করে? হাঁস মুরগিও করে, তাহলে এটাকে বলা হয় মিশ্র খামার। উক্ত খামারের উদ্দেশ্য। মিশ্র খামারের উদ্দেশ্যকে? মিশ্র খামারের উদ্দেশ্য হলো পরিবারের খাদ্য চাহিদা মেটানো, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। দেন পরবর্তী প্রশ্নে যদি আসে, কোনটি অপ্রচলিত রপ্তানি পণ্য? কোনটি অপ্রচলিত রপ্তানি পণ্য? সেক্ষেত্রে 19 নম্বর প্রশ্ন হবে তৈরি পোশাক। উত্তর হবে কি? তৈরি পোশাক। বিশ্বায়নের ফলে যেসব সুযোগ সৃষ্টি হয়, বিশ্বায়নের ফলে যেসব সুযোগ সৃষ্টি হয়, উপকরণের গতিশীলতা বৃদ্ধি পায়, অধিক উৎপাদন হয়। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। মূসক কোন ধরনের কর? মূসক কোন ধরনের কর? উত্তর হবে পরোক্ষ কর। মূসক হলো পরোক্ষ কর। সরকারের ঋণের উদ্দেশ্য ড্যাশ। সরকারের ঋণের উদ্দেশ্য ড্যাশ। 1 জনকল্যাণে ব্যয়, 2 জরুরি অবস্থা মোকাবেলা, বাজেট ঘাটতি পূরণ। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। কর বহির্ভূত রাজস্ব কোনটি? কর বহির্ভূত রাজস্ব কোনটি? উত্তর হবে টোল ও কি? লেভি। টোল ও লেভি হলো কর বহির্ভূত রাজস্ব। সরকারের ঋণের বৈদেশিক উৎস কোনটি? সরকারের ঋণের বৈদেশিক উৎস কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে বিশ্ব ব্যাংক। উত্তর হবে কি? বিশ্ব ব্যাংক। কোন ফসলের জন্য কৃষি জমির প্রয়োজন হয় না? কোন ফসলের জন্য কৃষি জমির প্রয়োজন হয় না? উত্তর হবে মাশরুম। মাশরুমের জন্য কৃষি জমির প্রয়োজন হয় না, কেননা সেটা হলো পাহাড়ি অঞ্চলে যে কোনো জায়গায় তোমার পাহাড়ের মাঝখানেও করা যায়। বাংলাদেশের অধিক পরিমাণে রয়েছে ড্যাশ। বাংলাদেশে অধিক পরিমাণে রয়েছে ড্যাশ। উত্তর হবে জীবন নির্বাহী খামার। কি রয়েছে? জীবন নির্বাহী খামার। মাশরুম গবেষণা কেন্দ্র রয়েছে। মাশরুম গবেষণা কেন্দ্র রয়েছে ড্যাশ। তো মাশরুম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? উত্তর হবে সাভার। কোথায় রয়েছে? সাভার। কৃষির উপখাতগুলো হলো ড্যাশ। কৃষির উপখাতগুলো হলো ড্যাশ। উত্তর হবে প্রাণী সম্পদ, শস্য এবং হলো বন্য সম্পদ। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। এরপরে বাংলাদেশে কৃষি খাতে পরিবর্তনের যে সূচনা হয়েছে তার ফলে 1 উৎপাদন বাড়ছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে, শস্য ভূমিকরণ হচ্ছে। উত্তর হবে 3টাই সঠিক। দেশের মোট শ্রম শক্তির কত ভাগ কৃষিকাজে নিয়োজিত? সেক্ষেত্রে উত্তর হবে 40.6 ভাগ। এখানে আমি তোমাদের যে প্রশ্নটা পড়ালাম সেটা অ্যাকচুয়ালি বিগত সালের একটি প্রশ্ন, যে প্রশ্নটা হলো যশোর বোর্ড 2022-এর একটি প্রশ্ন, এবং আমি আজকে রাত্রে লাইভ ক্লাসে তোমাদেরকে 2024 থেকে শুরু করে 2016 পর্যন্ত যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্ন লাইভে এসে সমাধান করে দেব। এই ক্লাসটি আমি তোমাদের এই জন্য করলাম যেন তোমরা লাইভ ক্লাসে আমাদের সাথে সংযুক্ত হতে পারো। যাই হোক, সবাই ভালো থাকবা। অবশ্যই রাত্রে ক্লাসে সংযুক্ত হওয়া থাকার জন্য নতুন কোনো স্টুডেন্ট হলে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সন্ধ্যার সময় ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।